Hello students, this is your friend cum educator Vishwadeep Das and today we are going to discuss about geography. তো আজকে আমাদের আলোচনার বিষয় ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকে আমরা করব জিওগ্রাফি। আর জিওগ্রাফির কোন চ্যাপ্টারটা আমাদের আজকে করব? এয়ার প্রেসার। এয়ার প্রেসার। এয়ার প্রেসার বা একে আমি যদি আর একটু এক্সপ্যান্ড করে বলি সেটা হবে অ্যাটমসফিয়ারিক প্রেসার বেল্ট। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হবে অ্যাটমসফিয়ারিক প্রেসার বেল্ট বা যাকে আমরা অন্য ভাষায় খুব সহজেই বলতে পারি বায়ুমণ্ডলীয় চাপ বলয়। বাংলাতে কি বলা হয়? বায়ুমণ্ডলীয় চাপ বলয়। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে এয়ার প্রেসার কি। তো ধরে নাও এয়ার প্রেসার হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে চাপ দিচ্ছে, কিন্তু এই চাপটা তোমরা যেহেতু বহুত দিন ধরে অলরেডি ফেস করে চলেছো তাই কিন্তু তোমাদের উপর সেরকমভাবে সেটা ফিল হয় না। যেমন আজকে ধরে নাও, আজকে তুমি যদি 1 কেজি পাথর বা 2 কিলো 3 কিলোর একটা পাথর বা বস্তা তুমি মাথায় চেপে রাখো, তুমি মাথায় নিয়ে থাকো, তাহলে তুমি ইজিলি কিন্তু সেটার যে ওয়েট আছে সেটা কিন্তু ফিল করতে পারবে। এটা খুবই জিনিস মানে অবভিয়াস জিনিস। তুমি যদি হাতে একটা 1 কেজির বাটখারা ধরো, ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে তার যে ওজনটা রয়েছে সে ওজনটা কত থাকবে বা কিরকম হতে পারে তুমি কিন্তু আরামে বলতে পারবে। এবার সেরকমভাবেই এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলও কিন্তু আমাদের মাথার উপর কিন্তু কন্টিনিউয়াস প্রেশার দিয়ে আছে। কন্টিনিউয়াস কি দিয়ে আছে? প্রেশার দিয়ে আছে। ঠিক আছে, এটা ধরো আমি যদি বলি একটা পৃথিবী, এটা কি পৃথিবী? আমরা জানি কি পৃথিবীর শেপ কি? জিওড। কিন্তু যখন আমরা অ্যাটমসফিয়ারিক প্রেশার বেল্ট কিংবা অন্যান্য জিনিস আমরা যখন জিওগ্রাফিতে পড়বো, আমরা কিন্তু ধরে নিব যে পৃথিবীর শেপটা কি? রাউন্ড। আমরা ধরে নিচ্ছি, এটা একটা অ্যাজাম্পশন। এবার এখানে কিন্তু বিভিন্ন স্তরে বায়ুমণ্ডলীয় চাপ আছে। ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ 0 কিলোমিটার, অর্থাৎ এখানে আমি ধরো দাঁড়িয়ে আছি, এখানে একটা লোক মানুষ দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে এ পয়েন্ট। এ পয়েন্টে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকে, এখান থেকে যদি আমি একটা সোজা দাগটা নিই, এটা তাহলে আমার 0। আর এখান থেকে উচ্চতা অবধি 10,000 কিলোমিটার। কত? 10,000 কিলোমিটার অবধি বায়ুমণ্ডলের একটা পুরো বলয় রয়েছে। কি রয়েছে? বলয়। এই বলয় কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট জিনিসকে ঘিরে যদি কোনো বস্তু থাকে তাকেই বলয় বলে। খুব সহজ কথা, যেমন আমরা জানি স্যাটার্ন বা শনির যে গ্রহটা আছে সে শনি গ্রহর কিন্তু বলয় আছে। ওই বলয়টা কি? বলয়টা আর কিছুই না, বলয়টা হলো যে বিভিন্ন অ্যাস্ট্রয়েডস কিংবা যে বলা যেতে পারে ধূমকেতু, পাথরখণ্ড, উল্কাখণ্ড, সেটা কিন্তু কি হচ্ছে যে শনির আশেপাশের যে ভেসে বেড়ানো মহাকাশের, সেই বিরাট মহাকাশের যে সমস্ত মহাজাগতিক বস্তু, সেটা কিন্তু শনির আকর্ষণে ঘুরে বেড়াচ্ছে, শনির চারিদিকে একসাথে হয়ে ঘুরে বেড়াচ্ছে, ফলে একটা বলয়ের ন্যায় সৃষ্টি করেছে। এটা যদি আমি শনি ধরি, বলে করা হয় যে এর বলয় আছে, এরকম ভাবে আঁকতা না ছোটবেলাতে, এটা কি বলয় আছে, এবং এই চারিদিকে কিন্তু ওটা পাক খাচ্ছে, কন্টিনিউয়াস এটা কিন্তু ঘুরে চলেছে। এটাকে কি বলছে? শনির বলয়। এটাকে কি বলছে? শনির বলয়। এই শনির বলয় যেটা, সেটা কিন্তু বিভিন্ন অ্যাস্ট্রয়েডস বা বলা যেতে পারে অন্যান্য যে সমস্ত বস্তু থাকে সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। এবার যে এরকম ভাবেই, অর্থাৎ বলয় মানে আমরা কি জানলাম? বলয় মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা কোনো কিছুকে ঘিরে থাকে। বলয় মানে কি? যেটা কোনো কিছুকে ঘিরে থাকে। সেরকম ভাবেই এই যে আমাদের যে আর্থ, এই আর্থেও কিন্তু বায়ুর উপরে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ এটা 0 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার উপর অবধি। কত কিলোমিটার? 10,000 কিলোমিটার। এর মধ্যে বিভিন্ন স্তরের নাম রয়েছে। যেমন প্রথম স্তরকে বলি আমরা ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারের পর আছে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের পর থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, বিভিন্ন স্ফিয়ার্স আছে। কি আছে? বিভিন্ন স্ফিয়ার্স আছে। এবার যেমন আমি বলি খুব সহজ ভাষাতে, যে এই যে বিভিন্ন যে তোমার বায়ুমণ্ডলীয় চাপগুলো রয়েছে, এই যে বিভিন্ন স্তরগুলো রয়েছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার।
5টা স্তর পরপর। তাহলে আমরা একটু দেখে নিই কি কি আছে। প্রথমে হচ্ছে গিয়ে আমি তাহলে এটাকে একটা কাজ করি, এটাকে একটু মিটিয়ে লিখি ভালো মতো যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, এটা কি আমাদের আর্থ, এটা কি আমাদের আর্থ। এখানে আমাদের কি আছে, পয়েন্ট এ। এখানে ধরো একটা এ নামে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি বললাম উচ্চতা কত যাবে, 10,000 কিলোমিটার। উচ্চতা কত যাবে, 10,000 কিলোমিটার। কোথা থেকে, ভূপৃষ্ঠ থেকে, 0 কিলোমিটার। এটা কিন্তু 0 না, হ্যাঁ 0 হবে এখানে যেটা দাঁড়িয়ে আছে, এটা আমাদের 0, কিন্তু যেহেতু জায়গা কম আছে সেটার জন্য কিন্তু আমি দেখাচ্ছি পরপর। ঠিক আছে, কত কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর রয়েছে। এই স্তরগুলো কন্টিনিউয়াস কিন্তু আমাদের মাথার উপর চাপ দিচ্ছে। কিন্তু যেহেতু ছোটবেলা থেকে জন্মের পরপরই আমরা এই সমস্ত অ্যাটমসফিয়ার নিয়েই বড় হয়েছি। ঠিক আছে, আমরা যত দিন যাচ্ছে আমরা কিন্তু এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। সেটার জন্য আমাদের উপর কিন্তু কোনো চাপ বা প্রেশার ফিল হয় না। কিন্তু যখন কোনো এক্সটার্নাল বস্তু আমরা হাতে নিই বা কিংবা আমাদের মাথায় ধারণ করি, সেটা হয়তো কোনো বিরাট ভারী মুকুট হতে পারে, সেটা হয়তো কোনো বস্তা হতে পারে, সেটা কোনো হয়তো অন্যান্য সামগ্রীও হতে পারে যেটার ওজন আছে, সেটার কি হবে, সেটা কিন্তু আমাদের এক্সটার্নাল, যেটা আমরা অভ্যস্ত নয়, সেটা আমাদের কিন্তু ফেস করতে হবে। তখন ওটা কিন্তু আমাদের কাছে হেভি ফিল হবে। দেন দ্য আইটেম উইল স্টার্ট টু ফিল হেভি ফর আস। ঠিক আছে, সেটা কিন্তু তখন শুরু হবে, তাছাড়া কিন্তু হবে না। এরকমভাবে বায়ুমণ্ডলের কটা স্তর আছে আমি বললাম, এটা 5টা স্তর দেখব। কি কি, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। কত, 10 কিলোমিটার। আমি ধরলাম এটা, এই স্তরটাকে বলে ট্রোপোস্ফিয়ার। কি বলে, ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার যে স্তরটা রয়েছে, এই ট্রোপোস্ফিয়ারে কিন্তু মেঘ থাকে। কি থাকে, মেঘ। অর্থাৎ এই ট্রোপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, আঁধি তুফান, কালবৈশাখী, যা যা প্রাকৃতিক ঘটনা বলে কিন্তু এই ট্রোপোস্ফিয়ারেই হয়। ওর জন্য যখন বাজ পাখিটা হয়, যে বাজ পায় বা চিল, এই বাজরা কি করে, যখন বৃষ্টি হতে শুরু করে বা বাজ পড়তে শুরু করে, প্রাকৃতিক খুব দুর্যোগ আসতে চলেছে, তখন কিন্তু এটা উড়ে একদম মেঘের উপরে চলে যায়। আমি কি বললাম, মেঘ কোথায় থাকে, ট্রোপোস্ফিয়ারে। মেঘ কোথায় থাকে, ট্রোপোস্ফিয়ারে। এবং এই যখন এই মেঘের উপরে চলে গেল, মেঘের উপরে তো আর আমার ঝড় বৃষ্টি হবে না। মেঘের উপরে কি আমার ঝড় বৃষ্টি হবে, একদমই না। মেঘের উপরে যেহেতু আমাদের ঝড় বৃষ্টি হবে না, সেটার জন্য কিন্তু কি হবে, যে ও কিন্তু উপরে চলে যায়। ফলে ওই বাজ পাখিটা কিন্তু ঝড় ঝঞ্ঝার হাত থেকে বেঁচে যায়। ফলে আমরা অনায়াসে বলতে পারি যে ট্রোপোস্ফিয়ার যে স্তরটা রয়েছে, এই ট্রোপোস্ফিয়ার কিন্তু আমাদের কি করে, এই জায়গাটাকে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা সব কিছু দিয়ে পরিপূর্ণ রাখে। এবং এই ঝড় বৃষ্টি আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা জানি এটা যদি না হলো আমাদের মানে যে নেচার সাইকেল, সেটা কিন্তু ঠিকঠাক রান করবে না। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার অবধি যেহেতু এখানে ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে, সেই জন্য এই ট্রোপোস্ফিয়ার, কি নাম বললাম, ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। কি বলা হয়, ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মণ্ডল কথার কারণ আছে, ক্ষুব্ধ কথার অত রাগান্বিত, যে রেগে আছে। অর্থাৎ এখানে যেহেতু ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত ইত্যাদি হয়ে চলেছে, সেটার জন্য কিন্তু ট্রোপোস্ফিয়ারকে কি বলা হয়, ক্ষুব্ধ মণ্ডল। ট্রোপোস্ফিয়ারকে কি বলা হয়, ক্ষুব্ধ মণ্ডল। এবার এখানে আমাদেরকে বুঝতে হবে, এখানে একটা জিনিস আছে, যে আমরা এখানেই ধরো এ আছে, তো এখানে তো তুমি যদি লাফাও, ধরো কোনো একটা জিনিস লাফাচ্ছ, কিংবা আমি যদি এইটাকে ছুড়লাম, আমি এই পেনটাকে ছুড়লাম, পেনটা আবার আমার কাছেই আসলো, তো এটা যেটা আসছে, এটা কি জন্য আসছে, ফর দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ। গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ কি করে, সমস্ত কিছুকে নিজের দিকে টেনে নেয়, অ্যাট্রাক্ট করে। গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু সবাইকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে। আমরা জানি, খুব ছোটবেলায় পড়েছি, স্যার আইজ্যাক নিউটন এটার আবিষ্কর্তা। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আবিষ্কর্তা মানে কিন্তু এখানে ডিসকভারার, হ্যাঁ, ইনভেন্টর না। ডিসকভারার ইনভেন্টরের মধ্যে পার্থক্য আছে। ডিসকভার মানে হচ্ছে, আর ইনভেন্টরের মধ্যে পার্থক্য কি, যে কোনো কিছু ডিসকভার করলো, অর্থাৎ সেটা আগে থেকেই ছিল
কিন্তু কেউ জানতো না। যেমন আমি যদি বলি যে আমার বাড়ির তলায় আছে একটা সোনার খনি আছে, কিন্তু আমি সেটা নিয়ে অবগত নয়, কিন্তু দেখা গেল আজ থেকে 20 বছর পর ভারত সরকার এখানে যদি পেলো যে না আমার বাড়ির তলায় সোনার খাদান আছে, ঠিক আছে, তো তখন সেটা কি হবে, ডিসকভার হবে। মানে সেটা তো এখনো আছে, কিন্তু খোঁজ পাবে কবে, আজ থেকে 20, 30, 40 বছর পর ওটা হবে ডিসকভারি। আর যখন আমি কোনো কিছু নতুন নিজে থেকে আবিষ্কার করব বা ইনভেন্ট করব, যেমন ধরো আজকে ধরো আমি বললাম, সাপোজ হাইপোথেটিক্যালি আমি আজকে একটা টাইম মেশিন বানিয়ে দিলাম, আই বিকাম সাকসেসফুল টু মেক আ টাইম মেশিন, ঠিক আছে, আমি একটা টাইম মেশিন বানানোর জন্য সাকসেসফুল, ঠিক আছে, আই হ্যাভ সাকসেসফুলি মেড আ টাইম মেশিন। বাট যে মেন থিং যেটা আমাদেরকে মাইন্ডে রাখতে হবে, সেটা কি টাইম মেশিনটা কি আগে ছিল? টাইম মেশিনটা কি আদৌ আগে ছিল? আমার আবিষ্কার করার আগে কি ছিল? অবভিয়াসলি নট। তো আমি যেহেতু ওর আবিষ্কর্তা, তো আই উইল বি দ্য ইনভেন্টার অফ দ্যাট, ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এরকমভাবেই তো এই জায়গাটা কি আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। এই গ্র্যাভিটেশনাল ফোর্স কি করে, পৃথিবীর সব কিছুকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে, তাই কি না? ফলে যদি কোনো কিছু লাফাই আমরা বা কিংবা কোনো কিছু আকাশে ছুড়ি, সেটা কিন্তু পুনরায় মাটিতে চলে আসে। কি জন্য? ফর দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ। এবার এখানে যদি একটা প্রশ্ন আসে জেনারেল নলেজের, যে মানে কোন গ্রহের গ্র্যাভিটেশনাল ফোর্স সবচেয়ে বেশি, খুব অবভিয়াস অ্যান্সার, সাইজ দেখে ইট উইল বি জুপিটার বা বৃহস্পতি। এবার বৃহস্পতির সাথে কি লিঙ্ক আছে? এই যে রিসেন্ট আমাদের মহাকুম্ভ গেল, রিসেন্ট আমাদের কি গেল, মহাকুম্ভ। এই মহাকুম্ভ কিন্তু আমি একটু না এই টপিক থেকে বাইরে বেরিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলছি। মহাকুম্ভ কত বছর পর হচ্ছে? 144 ইয়ার্স, 144 বছর পর, তাই তো? এবার যদি তোমরা ভালো করে জানো কিংবা যদি তোমরা গ্রহর ব্যাপারে একটুও ইন্টারেস্ট রাখো কিংবা একটুও নলেজ রাখো, তুমি কিন্তু এটা তোমার কাছে জানা উচিত যে জুপিটার কিন্তু 12 বছরে, কত বছরে? 12 বছরে কিন্তু একবার সানকে প্রদক্ষিণ করে, একবার কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করে। ফলে আমাদের ভারতে কিন্তু এই মহাকুম্ভ, কারণ এটা এই ট্র্যাডিশনটা তো ভারত বাদে আর নাই, কি না? আর ভারতের বলতে গেলে প্রাচীনকালের যে সমস্ত গণিত কিংবা অ্যাস্ট্রোলজি, সেটা কিন্তু খুব বেশি উন্নত ছিল। এটা খুবই সত্যি কথা, কেউ মানুক বা না মানুক, ঠিক আছে, এতে অনেক প্রশ্ন উঠে যে কত কি উন্নত ছিল, তো সত্যি উন্নত ছিল, নাহলে এত পুঙ্খানুপুঙ্খ হিসাব। তুমি আজকে পঞ্জিকা খুলছো, তুমি পঞ্জিকাতে সব ডেট তিথি পেয়ে যাচ্ছ, এই তিথিতে এটা হবে, ওই তিথিতে ওটা হবে, তুমি জানতে পারছো পরের আগামী 10 বছরের দুর্গা পূজা কবে হবে, তাই কি না? এটা কি করে হচ্ছে? জাস্ট বিকজ অফ পঞ্জিকা। তুমি জানতে পারছো যে তোমার ঈদ কবে হবে, তোমার মহরম কবে হবে, তোমার 25শে ডিসেম্বর তো ফিক্সড ভাই, ওটা না, কিন্তু যে সমস্ত জিনিস ভ্যারি করে, যেমন ইসলাম ধর্মে কি আছে যে ওরা চাঁদকে বেশি মানে, ইসলাম ধর্ম চাঁদের যে ভ্যালুটা ওটা কিন্তু বেশি ওদের কাছে, আর হিন্দু ধর্মে কি সূর্যেরটা বেশি। ফলে একটা জিনিস লক্ষ্য আছে, যেহেতু ইসলাম ধর্মে চাঁদকে বেশি গুরুত্ব দেওয়া হয়, চাঁদ কিন্তু 28 দিনে একবার ঘোরে, আর 28 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবী কিন্তু এই 28 দিনে চাঁদ একবার পৃথিবীকে গোটা প্রদক্ষিণ করে নেয়, 28 দিনে কি করে? প্রদক্ষিণ। আর আমাদের এক মাসের হিসাব কতটা হয়? 30 দিনে, কি না? এক মাসের হিসাব কতটা হয়? অ্যাভারেজলি 30 দিনে। ফলে দুদিন আমাদের হাতে এক্সট্রা থেকে যায়। ফলে তুমি যদি লক্ষ্য করো, ইসলাম ধর্মের বা মুসলমানদের যা যা পরব হয়, যেটা বিশেষ করে চাঁদের উপর ভিত্তি করে, সেটা কিন্তু প্রথমে দিন বাই দিন 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 কিন্তু পিছাতে থাকে। এবার পিছাবে 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 আবার সেটা প্রথমে চলে আসবে। যেমন আমার মনে আছে, আমি যখন খুব ছোটবেলা ছিল আমার, মিনিমাম 5 থেকে 7 বছর আগে, মহরম কিন্তু দুর্গাপূজার ঠিক পরের দিনই হতো, তাই কি না? মহরম কিন্তু দুর্গাপূজার ঠিক পরের দিনই হতো। তো এটা আর মাঝে মধ্যে কিন্তু মানে একসাথে কোলাব করে যেত। ফলে আমরা কি দেখলাম যে দুর্গাপূজার পর 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 মানে একদম বছরের শেষে চলে গেল, আবার প্রথম থেকে শুরু হয়ে 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 আবার একই জায়গায়। যেমন এবছর মহরম আগে হয়ে গেছে, তাই কি না? এই বছর এই বছর মানে আমি 2024-এর কথা বলছি, ওটা মহরম আগে হয়ে গেছে, সামনে আবার আসছে। তো ব্যাপারটা কি, মুসলমান ধর্মের বা ইসলাম ধর্মের চাঁদের উপর ভিত্তি করে যে সমস্ত পরব থাকে, যেহেতু ওখানে চাঁদের প্রাধান্য বেশি, ফলে কি হয়, ওদের পরবটা দিনকে দিন দিনকে দিন দিনকে দিন দিনকে দিন কিন্তু
পর 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 তো সরতে থেকে আবার পুনরায় আসে, মানে ও কিন্তু এক ধরনের ধরো রিভলভ হচ্ছে, এখান থেকে সরছে ডন 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 আবার এরকম ভাবে। কিন্তু সত্যি কথা বলতে গেলে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে সূর্যকে নিয়ে কনসেপ্টটা অর্থাৎ সানকে নিয়ে, এটা কিন্তু মানে কি বলবো প্রায় একই রকম ফিক্স থাকে। আর এটার কেন উন্নত, সবচেয়ে বড় কথা যে হিন্দুদেরও কিন্তু পিছায়, ঠিক আছে, আগায় পিছায় একটু একটু কিন্তু ভ্যারি করে। ওর জন্য প্রত্যেক বছর দুর্গা পূজা এক টাইমে হয় না, প্রত্যেক বছর কালী পূজা এক টাইমে হয় না, নাহলে তো একই টাইমে হওয়ার কথা, কিন্তু হয় না। কিন্তু যখন এইটা আগে পিছে বেশি হতে লাগলো, মাঝখানে হিন্দুরা কি করে মনোমাস ঢুকিয়ে দেয়। এই মনোমাসের যে কনসেপ্টটা, যেখানে কোনো পূজা অর্চনা হবে না, এই এক মাসে কি হয় সমস্ত হিসাব ক্লিয়ার হয়ে যায়, ফলে এক মাস আগে পিছে হয়, বেশি ফ্ল্যাকচুয়েট করে না, মানে এক মাসের এদিক ওদিক হবে। যেমন আগের বার সেপ্টেম্বরে শুরু হলে এরপর হয়তো অক্টোবরে হবে, খুব যে নভেম্বর যাবে, এর চেয়ে বেশি যাবে না। কোনোদিনও দেখেছো ডিসেম্বরে পূজা হয়েছে? হয়নি। কোনোবার শুনেছো জুন জুলাই পূজা হয়েছে? হয়নি। কারণ কি এখানকার যে আমাদের অ্যাস্ট্রোলজির যে দিকটা ছিল সেটা কিন্তু খুব উন্নত ছিল। আচ্ছা, এটা গেল পরের কথা। এবার আমি যেটা বলছিলাম যে জুপিটার বা মহাকুম্ভ, এটা কিন্তু জুপিটার কিন্তু 12 বছরে সানকে একবার প্রদক্ষিণ করে, এবং এই 12 বছরে সান, আর্থ, জুপিটার প্রায় এক লাইনে চলে আসে, প্রায় এক লাইনে। তো আমি যদি একটা খুব করি, ধরো এখানে এটা আমার কি, ধরো আমি এটা সান, এটা আমার আর্থ, আর এটা আমার জুপিটার, আমি ধরলাম সান, আর্থ আর জুপিটার, এটা 12 বছরে। তো যদি আমি 6 বছরে করি তো নিশ্চয়ই জুপিটারটা আমার এখানে চলে আসবে, তাই কি না? ফলে এই সময় তাহলে এটাও প্রায় এখানে চলে আসবে। 6 বছরে এটা যদি 12 বছরে হয় তো 6 বছরে এটা এদিকে আসবে, এটা এদিক ওদিক থাকবে। তো ওর জন্য 6 বছরের যে কনসেপ্টটা, এই যে 12 বছরের যে কনসেপ্টটা, এই যে এটা 12 বছরে আর এটা 6 বছরে, এই 12 বছরে কিন্তু আমাদের মহাকুম্ভ হয়, প্রায় এক লাইনে চলে আসে। প্রায় বলেছি 90%, মানে ধরো 95%, প্রায় এক লাইনে চলে আসে। তখন হয় কি মহাকুম্ভ। 6 বছর অন্তর কি হয় অর্ধকুম্ভ। আর যখন 144 বছরে একদম এক লাইনে চলে আসে, সূচনা হয় মহাকুম্ভের। ফলে এবছর যেটা হলো 144 বছরে সেটা মহাকুম্ভ। এবং এই মহাকুম্ভের সময় কি হয়, মহাকুম্ভকে এত বেশি মান্যতা দেওয়া হয় কেন, এর অ্যাস্ট্রোলজির দিক থেকে যদি দেখা হয় সেটা কি হচ্ছে যে জুপিটার যখন আর্থ, মার্স, এটা মানে একই লাইনে প্রায় আছে কিনা, তো আর্থের দিকে যে সমস্ত মিটিওরয়েডস, অ্যাস্ট্রয়েডস, ধূমকেতু, উল্কাপিণ্ড, খসা তারা, ভাঙা তারা, যাই বলো, বিভিন্ন মহাজাগতিক বস্তু, ঠিক আছে, বা অ্যাস্ট্রোনমিক্যাল থিংস যেগুলো থাকে, সেটা পৃথিবীর দিকে কিন্তু যখন ছুটে আসে, যেহেতু জুপিটারের টান বা মাধ্যাকর্ষণ শক্তি খুব বেশি, সেটার জন্য কি করে এই কিন্তু আর পৃথিবীতে এই জিনিসগুলোকে আর পড়তে দেয় না, নিজের দিকে টেনে নেয়, বলে এই এদিকে ওদিকে না, এদিকে না, আমার কাছে আয়। ফলে জুপিটার কিন্তু একটা ভ্যাকিউম ক্লিনারের কাজ করে। এবার এখানে আমাদের কি মান্যতা কোথায় আছে, যে জুপিটার যে জিনিসটা বা জুপিটার যে গ্রহটা, একে কিন্তু হিন্দু ধর্মে, আমি একটু রিলিজিয়নেও যাচ্ছি, গ্রহ গুরু বলা হয়, বলে না গুরু বলা হয়। এই গুরু কি করে, যেমন গুরু সবাইকে প্রোটেক্ট করে, সেরকম কিন্তু জুপিটারও কিন্তু অন্যান্য গ্রহকে প্রোটেক্ট করে, ঠিক আছে। তাই জুপিটারকে কিন্তু গুরু গ্রহ বলা হয়ে থাকে। এবার জুপিটার যখন সমস্ত কিছুকে নিজের দিকে টেনে নিচ্ছে, এটার জন্য একে বলা হয় দ্য ভ্যাকিউম ক্লিনার অফ দ্য স্পেস। অর্থাৎ বিভিন্ন গ্রহে যা যা উল্কাপিণ্ড, হ্যাঁ তাই ঝান্ডি মুন্ডি যা যা আছে, যা যা পড়ছে, জুপিটার কিন্তু নিজের দিকে কোথায় যাচ্ছি দাঁত এদিকে টেনে নিল। এবার নিজের পর সমস্ত যা যা সংকট যেমন আছে, নিজের উপর বুক পেটা একদম দাঁড়িয়ে গেল বজরংবলীর মতো, আয় পর তুই এবার, এরকম অবস্থা জুপিটারের। এবার জুপিটারের যদি তোমরা ছবি দেখে থাকো, জুপিটারে দেখবা এরকম একটা খুব জিনিস আছে, তাই কি না? এই যে এই জিনিসটা মাঝখানে যে একটা বড় দাগের মতো হয়ে আছে, ব্ল্যাক হোল টাইপের, এই জিনিসটা কি অ্যাস্ট্রোলজার্সরা ভেবে মানে পরীক্ষা করে দেখেছে যে জুপিটারের যে এটা কোনো দাগ না, এটা একটা গর্ত। পৃথিবীর দিকে এক সময় প্রচন্ড গতিতে পৃথিবীর থেকে প্রায় 3 গুণ বড় একটা অ্যাস্ট্রয়েড আসছিল, এবং সেই হাজার হাজার কোটি বছর আগে সেই অ্যাস্ট্রয়েডটা যদি পৃথিবীতে লেগে যেত, না তুমি থাকতে না আমি থাকতাম, না আমি ভিডিও রেকর্ড করতাম না তোমরা দেখতে। এবং এই সময় কি হয়, জুপিটার কিন্তু ভাগ্যক্রমে
হয়তো একই লাইনে ছিল, এবং জুপিটার কিন্তু অত বড় অ্যাস্ট্রয়েডকে নিজের দিকে টেনে নেয়, এবং এই গোটা এত বড় অ্যাস্ট্রয়েড গিয়ে জুপিটারে ধাক্কা মারে, এবং জুপিটারের কিন্তু ওখানে এত বড় গর্ত করে যে ওখানে দুটো পৃথিবী এঁটে যাবে, এমন অবস্থা। তো ব্যাপারটা হচ্ছে ওখানে, তো বোঝা গেল তাহলে এখানে গেল অ্যাস্ট্রোলজিক্যাল থিংস। আচ্ছা, এবার আমি যেখানে যাই সেখানে চলে আসি। এবার আমি যেটা বলছিলাম মাধ্যাকর্ষণ শক্তি, কোনো জিনিসকে আমরা যদি উপর দিকে ছুড়ি সেটা নিচের দিকে চলে আসে, এটা মাধ্যাকর্ষণ। কিন্তু তুমি ভেবে দেখেছো যে রকেট যেগুলো যায়, এই রকেটগুলো কি করে যায়? এই রকেটগুলো কিন্তু পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিকে মানে ছাড়িয়ে দিয়ে চলে যায়। এবার এটা সহজ জানি, তোমরাও ভাববে যে কি পড়াচ্ছে ভাই, না আমরা জানি, আমরা বাচ্চাকাল থেকে, কিন্তু এই জিনিসটার একটা তো নাম থাকবে, এটা তো জানতে হবে যে গতিবেগ কত বা ইয়ে কত। তো উপরে যখন যায়, এই ধরো এখানে একটা রকেট আমি লঞ্চ করব, এই রকেটটা আমি কত দূর অব্দি যাবো? এখানে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসো মানে মাঝখানে আছে, থার্মো, আর এক্সো মানে ধরো বাইরে, এতগুলা লেয়ার পেরিয়ে যাবে, এতগুলো লেয়ার পেরিয়ে যাবে। বাট এতগুলো লেয়ার পেরিয়ে যাওয়া কি সম্ভব? কারণ এখানে ধরো এক্সো, থার্মো, মেসো, স্ট্র্যাটো, ট্রোপো। এবার এখান থেকে যদি কোনো উল্কা বা ধূমকেতু আসে, সেটা কিন্তু যখন পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করে, বায়ুমণ্ডলে প্রবেশ করে, এই বায়ুমণ্ডলে আমি কিন্তু এখন প্রেশার বেল্টে ঢুকিনি, আমি কিন্তু এখন এয়ার প্রেশারই পড়াচ্ছি, আমি কিন্তু এখন এয়ার প্রেশারে বলছি, আমি অ্যাটমসফিয়ারিক প্রেশার বেল্টে ঢুকিনি। কারণ আমি যদি এটা স্কিপ করে আমি ডাইরেক্ট চলে যাই, তোমরা বুঝতে পারবে না। তো এখান থেকে যখন আমি ঢুকছি, কি হয় দেখবে, অনেক সময় যখন আকাশে যদি কোনো তারা খসা দেখো, অনেকে বলে যে এই দেখো তারা খসছে। যদি ওখানে ছোটবেলাতে আমরা কি করতাম, বিভিন্ন কার্টুন অ্যানিমেটেড সিরিজ থেকে উইশ করতাম যে সেই উইশটা আমাদের পূর্ণ হবে, কিন্তু আদৌ হয়েছে কিনা কে জানে ভাই। তো যখন নামতো, কি নামতো, এ তারা খসাগুলো, কিংবা যদি আমি বলি যে উল্কাপিণ্ডগুলো, এটা যখন পৃথিবীর অ্যাটমসফিয়ার বাউন্ডে প্রবেশ করে, এখানকার মানে কি বলবো, এদের গতিবেগ এতটা বেড়ে যায়, এদের গতিবেগ এতটা বেড়ে যায় যে কিছু বলার নাই, ধারণার বাইরে গতিবেগ বাড়ে, ধারণার বাইরে গতিবেগ বাড়ে। এবং এই গতিবেগ এত তীব্র গতি সম্পন্ন হয় যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন এয়ার মানে স্তরগুলো আছে, স্টেজেসগুলো আছে, এখানে ঘেঁষা লেগে 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 কি হয়, এত তীব্র গতিবেগ হয়ে যায় যে এর কিন্তু পিছনে আগুনের মতো বেরোতে থাকে, যাকে আমরা উল্কা বলছি, যাকে আমরা কি বলছি, উল্কা বা ধূমকেতু। এবং এটা এই অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমণ্ডল, যেটা এই অ্যাটমসফিয়ার আমাদেরকে এতটা রক্ষা করে ধারণার বাইরে। কারণ পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিও তো অনেক বেশি, এবং এই পৃথিবী কিন্তু প্রতিনিয়ত নিজের দিকে কোনো না কিছু মহাজাগতিক বস্তুকে আকর্ষণ করছেই করছে, এবং এটা সবই কিন্তু পড়ছে। কিন্তু যেগুলো সাইজ ছোট, এখান থেকে আস্তে 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 ঘষে 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 কিন্তু সেটা শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ পড়তে পড়তে শেষ হয়ে যাচ্ছে, ফলে অনেকে কিন্তু রেহাই পাচ্ছে। ঠিক আছে, কিন্তু যেটা বড় সেটার থেকে তো, যেমন ওই বললাম জুপিটার, ওটা যদি পড়তো, ওটা যদি আজকে আসে, তাহলে আবার আমরা মরে যাবো, এর চেয়ে বেশি কিছু হবে কি, মরেই যাবো। তো ওরকমই ব্যাপার। তো এখানে এই অ্যাটমসফিয়ার কিন্তু আমাদেরকে অনেক বেশি পরিমাণে রক্ষা করে মহাজাগতিক বস্তুর বিভিন্ন অঘটন থেকে। আচ্ছা, তো এবার আমি বলছিলাম, যখন আমরা, এবার তো আমরা ঢুকার কথা বললাম, যখন আমি বেরাবো, রকেটকে আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যেতে হবে যেটা আমাদের ধারণার বাইরে। এই জিনিসটাকে বলা হয় এসকেপ ভেলোসিটি। কি বলা হয়? এসকেপ ভেলোসিটি। বাংলাতে একে বলে মুক্তি বেগ। কি বলে? মুক্তি বেগ, অর্থাৎ মুক্তি, অর্থাৎ চলে যাব, বেগ মানে এতটা জোরে, বেগ মানে কি আমাদের গতি। এসকেপ ভেলোসিটি এর মান কত জানো? 11.2 কিলোমিটার পার আওয়ার, না পার সেকেন্ড। এক সেকেন্ডে আমাকে প্রায় 11 কিলোমিটার গতিবেগ আমাকে যেতে হবে। অর্থাৎ আমি এখান থেকে যদি আমি একবার আমি চোখের পাতাটা ঝোপকে আবার ফেলি, কি হবে? আমি ফেললাম 11 কিলোমিটার, আবার সেকেন্ডে আমি 1 2 3 করে গুনবো, আমার 33 কিলোমিটার যেতে হবে। ধারণার বাইরে স্পিড হয়। আর এর থেকে যদি একটাও কম হলো, ধরো 10.2 কিলোমিটার, রকেট কিন্তু ফেল হয়ে যাবে। রকেট ফেল হওয়ার অনেক রিজন, কিন্তু আমাকে মিনিমাম কত রাখতে হবে?
11.2 কিলোমিটার পার সেকেন্ড। এইটাকেই বলা হয় মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। এটার পরে কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন রকেট কোথায় যায়? মহাকাশে যায়। এবার একটা ব্যাপার আছে বোঝার, যে রকেট আর এরোপ্লেনের মধ্যে কিংবা জেট প্লেনের মধ্যে পার্থক্য কি। রকেট কি হয়, একদম দেখবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এবার এখান থেকে আমি ডাইরেক্ট যাচ্ছি, তো আমি যখন ডাইরেক্ট যাচ্ছি আমার কিন্তু প্রচন্ড গতিবেগ লাগবে। কিন্তু এরোপ্লেন কিংবা তুমি যদি দেখো প্লেন কিংবা জেট, ওরা কিন্তু ধীরে 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 ট্র্যাক থেকে উঠতে থাকে। ওদের কিন্তু 11.2 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগ হয় না, তাও তো ওরা উঠছে। তো ওদের সায়েন্স আলাদা, এটার সায়েন্স আলাদা, ঠিক আছে। হোম সায়েন্স আর রকেট সায়েন্সের পার্থক্য আছে তো, যদিও হোম সায়েন্সকে কাজে লাগিয়ে আমরা দেখেছি যে গেছিল ইন্ডিয়া মার্সে, সেটা বড় কথা না। তো 10.2 কিলোমিটার পার সেকেন্ড, 10.2 কিলোমিটার পার সেকেন্ড যদি হয় তাহলে কিন্তু আমাদের হবে না, আমাদের কত হতে হবে? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এবার ট্রোপোস্ফিয়ারে আরেকটা জিনিস আছে, আমরা যত ট্রোপোস্ফিয়ারে উঠতে থাকবো তত কিন্তু আমাদের কি হবে? তাপমাত্রা বা যেটা টেম্পারেচার, যাকে আমরা বলি টিইএমপি, টেম্পারেচার কমতে থাকবে। কত হবে? কমতে থাকবে। আমরা এবার কতটা কমে? প্রতি 1000 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার, প্রতি 1 কিলোমিটার উচ্চতায় আমাদের কিন্তু টেম্পারেচার কমতে থাকে। যখন আমরা পাহাড়ে যাই আমাদের ঠান্ডা লাগে না গরম লাগে? ধরো জুন জুলাইয়ের মাস, হ্যাঁ, আমি যেখানে থাকি জুন জুলাই মানে খুব বীভৎস গরম পড়ে। কিন্তু এই সময় যদি আমি দার্জিলিং, ঠিক আছে, লাদাখ, তারপর লাভা, বিভিন্ন যে জায়গাগুলো আছে যেগুলো একটু উঁচুতে আছে, পাহাড়ি অঞ্চল, আমি যদি সেখানে যাই আমার তাহলে ঠান্ডা লাগে কেন? কারণ আমি, ওটাও একই দেশে, ওটাও ভারতে, আমিও ভারতে, তো ঠান্ডা লাগে কেন? কারণ দেখবা পাহাড় কি হয়, ধীরে 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 কিন্তু উঠতে থাকে, ধীরে 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 উঠতে থাকে। আমি যখন বলছি ধীরে ধীরে উঠতে থাকে, ইট মিনস কি, এর উচ্চতাটা, জমির উচ্চতা কিংবা যে ভূমির উচ্চতা, সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে আছে। ফলেই কিন্তু আমি কিন্তু ধীরে 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 উঠছি, এবং যখন আমি পাহাড়ে উঠবো আমার কিন্তু ঠান্ডা লাগতে ধীরে ধীরে শুরু করবে। অর্থাৎ আমি কি দেখছি, যে প্রতি 1000 মিটারের উচ্চতায় কিংবা প্রতি 1 কিলোমিটার উচ্চতায় কত করে কমে? প্রতি 1000 মিটার উচ্চতায় কিন্তু 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমতে থাকে, ধারণার বাইরে কমে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস হারে কিন্তু তাপমাত্রা ডিক্রিজ হয়। অর্থাৎ যদি আমি এটা ধরো, এটা একটা গ্রাফ দিলাম, এবার এখানে 1 2 3 4, এটা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, এটা 3 কিলোমিটার, এটা 4 কিলোমিটার। আমি যত উপরে, এখানে কত আছে, এটা কত অবধি থাকে আমি বলি দিই। ম্যাক্সিমাম ট্রোপোস্ফিয়ারে এটা হয়তো ম্যাক্সিমাম 15 কিলোমিটার, এর চেয়ে বেশি হবে না, ম্যাক্সিমাম 15 কিলোমিটার। তারপরে কিন্তু আবার তাপমাত্রা বাড়তে শুরু করে, ম্যাক্সিমাম 15 কিলোমিটার। এবার ম্যাক্সিমাম 15 কিলোমিটার যদি হয়, তুমি ধরো পৃথিবীর সবচেয়ে উচ্চতম শৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8850 মিটার। এটা কন্টিনিউয়াস বাড়ছে, এটা নবীন হিমালয়ের অংশ, এটা কন্টিনিউয়াস বাড়ছে। আমরা যখন ছোট ছিলাম আমরা পড়তাম 8848, এখন 8850 হয়েছে, হয়তো 52 হয়ে যাবে কিছুদিন পর। এত মিটার মানে প্রায় 8 কিলোমিটার, প্রায় 8 কিলোমিটার ওখানে বরফ জমে আছে। ইট মিনস কি, আমি যদি 4 কিলোমিটার উপরেই যাই, আর আমি যদি ধরে নিই আমার এখানে 39 ডিগ্রি করে, 39 ডিগ্রি আছে, আমি যদি ধরলাম তা 39 আছে, তো এবার ধরো আমি এখানে কমিয়ে দাও, কত? 4টা কমবে, 4 6 24, এই 24 ডিগ্রি আমার এমনি কমে গেল। আর 5 5 10 15 20, তাহলে আমার এক্সট্রা 2 হবে, 26 ডিগ্রি কমবে, -26 করে দাও, কত হচ্ছে? 3 1 13 ডিগ্রি। এই আমি যখন এই 4 কিলোমিটার উপরে চলে যাব, আমার টেম্পারেচার যদি জিরোতে আমার হয় কত? 39 ডিগ্রি, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি, মানে মারাত্মক গরম। আমি যখন 4 কিলোমিটার উপরে থাকবো সমুদ্রপৃষ্ঠ থেকে, হ্যাঁ সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা হয় কিন্তু, হ্যাঁ সমুদ্রপৃষ্ঠ থেকে, আমার টেম্পারেচার কত হবে? মাত্র 13 ডিগ্রি। টেম্পারেচার কত হবে? 13 ডিগ্রি। আর যদি আরো ধরো 8 কিলোমিটার উপরে যাও, যেমন মাউন্ট এভারেস্ট, দেখো কি বৃহৎ হিমালয়ের বিভিন্ন অংশে কি আছে? বরফ জমে আছে। আরো উপরে গেলা, ধরো আরো আমি 4 কিলোমিটার গেলাম, আরো 2 কিলোমিটার গেলাম,
তো আমি ধরি 5 আর 6, 6 6 12, 13 14, তাহলে আমার 14, এখানে 13 আছে, তো -1 ডিগ্রি। 6 আমার গিয়ে কত হবে? -1 ডিগ্রি, অর্থাৎ অলরেডি বরফ পড়া শুরু হয়ে গেছে, অলরেডি বরফ পড়া শুরু হয়ে গেছে। আর 6 কিলোমিটার মানে কি? আমাদের কৈলাস পর্বত হয়ে গেল, ঠিক আছে, ট্রান্স হিমালয়ের অংশ চলে যাবে। 6 কিলোমিটার মানে বিরাট। আমরা যে সমস্ত জায়গায় ঘুরতে টুরতে যাই, কুল্লু, মানালি, ঠিক আছে, এখানে কিন্তু ম্যাক্সিমাম আমরা 4 কিলোমিটার যাই, এর চেয়ে বেশি আমরা যেতেই পারবো না। 4 কিলোমিটার থেকে 4.5 কিলোমিটার মধ্য হিমালয়ের অংশ, এর চেয়ে বেশি কিন্তু আমরা সমুদ্রপৃষ্ঠের উপরে যেতে পারবো না। তো আমরা কি দেখলাম যে ট্রোপোস্ফিয়ারের বিভিন্ন অংশ, ট্রোপোস্ফিয়ারে কি কি আছে? ট্রোপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, কালবৈশাখী, সুনামি, যা যা প্রাকৃতিক দুর্যোগ হয় সব কিন্তু কোথায়? ট্রোপোস্ফিয়ারে। তাই ট্রোপোস্ফিয়ারকে কি বলে? ক্ষুব্ধ মণ্ডল বা অশান্ত মণ্ডল। সেকেন্ড কি দেখলাম? যে ট্রোপোস্ফিয়ারে কি হয়? ট্রোপোস্ফিয়ারে বিভিন্ন মানুষ, এখানেই কিন্তু একমাত্র জীবের অস্তিত্ব পাওয়া যায়, অর্থাৎ প্রাণের অস্তিত্ব পাওয়া যায়। এখান থেকে আমরা যদি উপরে উঠতে যাই, মহাকাশে যেতে চাই, আমরা কি দেখতে পেলাম? যে আমাদের কিন্তু মুক্তি বেগকে কাজে লাগিয়ে বা এসকেপ ভেলোসিটিকে কাজে লাগিয়ে আমাদেরকে যেতে হবে। এসকেপ ভেলোসিটির মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপর যদি আমি বলি যে আমি ট্রোপোস্ফিয়ারের উচ্চতা কত, মানে 0 কিলোমিটার থেকে কত কিলোমিটার? 15 কিলোমিটার। আমরা যত উপরে যেতে থাকবো, প্রতি 1000 মিটার কিংবা 1 কিলোমিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কিন্তু তাপমাত্রা কমতে থাকে, যেটা বিরাট ডিফারেন্স। তাপমাত্রা কমতে থাকে। সেই জন্য পাহাড়ের গায়ে অনেক সময় বরফ জমা দেখা যায়, পাহাড়ে ঠান্ডা লাগে, এটাই কারণ, আর কিচ্ছু কারণ নাই। তাহলে আমরা কি দেখলাম? যে ট্রোপোস্ফিয়ারে কিন্তু টেম্পারেচার কি হয়? কমতে থাকে। কিন্তু আমরা যখন স্ট্র্যাটোস্ফিয়ারে ঢুকবো, অর্থাৎ এই যে আমরা যে দেখছি এটা ট্রোপোস্ফিয়ার, এই ট্রোপোস্ফিয়ারের কিন্তু সর্বোচ্চ সীমা 15 কিলোমিটার। এরপর একটা জায়গা আছে, এই জায়গাটা আমরা ট্রোপোপজ। এই ট্রোপোপজ হচ্ছে কিন্তু আমাদের টেম্পারেচার, এখানে ট্রোপোপজ হচ্ছে ট্রোপোস্ফিয়ারের শেষ প্রান্ত। এই ট্রোপোপজের পর কিন্তু শুরু হয়ে যায় স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোপজ, পজ কত অর্থ? থেমে যাওয়া, অর্থাৎ এখানে ট্রোপোস্ফিয়ার থেমে গেল। এরপরে আসি আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু ট্রোপোস্ফিয়ারের একটু উল্টো, ট্রোপোস্ফিয়ারের একটু উল্টো। এই সময় কি হয়? আমাদের টেম্পারেচার কিন্তু ধীরে 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 ইনক্রিজ হতে থাকে। এই সময় কি হয়? ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ হতে থাকে, ঠিক আছে। আমরা আরো জানবো এরপরে। আমাদের কি বললাম? যে টেম্পারেচার কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকবে আমাদের, অর্থাৎ যখন আমরা ট্রোপোস্ফিয়ার ছেড়ে স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা এন্টার করব, তখন কিন্তু আমাদের টেম্পারেচার বা তাপমাত্রা যেটা, সেটা কিন্তু ধীরে 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 বাড়ে, হুট করে বাড়ে না, ধীরে 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 বাড়তে থাকে। এই ট্রোপোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু কোনো ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় না, কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় না। ফলে এখান পরিবেশ খুবই শান্ত। আমি বললাম না, বাজ যখন কি হয়? ঝড় ঝঞ্ঝা হচ্ছে, বাজ কিন্তু মেঘ ছিঁড়ে মেঘে উপরে গিয়ে উড়ে, অর্থাৎ বাজ কোথায় চলে যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। এখানে বাজ কি বলে যে তুই যতক্ষণ তুই বর্ষা করবি কর, আমি ততক্ষণ আকাশে উড়বো। ওই যতক্ষণ ঝড় ঝঞ্ঝা 2 দিন 3 দিন ধরে আকাশেই উড়বে, তারপর যদি দরকার পড়লো সে নামবে, নচেত নামবে না। তো বাজ কি করে? একদম মেঘ ছিঁড়ে কিন্তু উপরে চলে যায়। এই বাজ যেখানে উড়ে, সেই জায়গাটা কি শান্ত থাকে, একদম কাম, কোনো কিছু থাকে না, একদম কাম থাকে। এই জায়গাটাকে বলে শান্ত মণ্ডল। কি বলে? শান্ত মণ্ডল, কারণ এখানে কোনো কিছুই হয় না। ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধ মণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলে? শান্ত মণ্ডল। পার্থক্য কি? ট্রোপোস্ফিয়ারে টেম্পারেচার কমে, স্ট্র্যাটোস্ফিয়ারে টেম্পারেচার বাড়ে। স্ট্র্যাটোস্ফিয়ারে কি করে? টেম্পারেচার বাড়তে থাকে। আচ্ছা, এরপর এখানে যেটা মেন প্রশ্ন আসে যে জেট প্লেন বা সুপারসনিক জেটস কোন স্তর দিয়ে চলাফেরা করে? উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। করে দিয়ে চলাফেরা করে? উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। অনেক সময় দেখবা প্লেনও কিন্তু মেঘের উপর চলে যায়। সুপারসনিক জেট, এরোপ্লেন, প্যাসেঞ্জার যা যা থাকে সব কিন্তু মেঘের উপরে গিয়ে উড়ে। ওখান থেকে কিন্তু মেঘকে দেখা যেতে পারে, মেঘকে তুমি ওখানে স্পর্শ করতে পারো, এমন অবস্থায় থাকে। তো ওই জায়গাটাও কি কিন্তু আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগ থাকে না, ফলে খুব স্মুথলি সবকিছু রান করতে পারে, ঠিক আছে। তো এরপরে আমরা জানবো কি? ওজোন স্তর।
কিন্তু আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আজকে আমি এখানেই স্টপ করছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝতে পেরে থাকো সমস্ত জিনিস জানো, আমি যতটুকু জানি ততটুকু তোমাদেরকে যদি জানতে আমি সাহায্য করে থাকি, একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটি টিপে দিও সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দ্য আইকিউ বুস্টার টু মেক ইউর আইকিউ মোর শার্পার। এবং পরের ভিডিওটা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। সেটা কিন্তু আমাদের যে দিল্লি সালতানাত রিমেইনিং পার্ট, সেটা কিন্তু আমরা বলবো যে কায়কুবাদ, কিউমার্স কীভাবে মারা গেল, জালালউদ্দিন ফিরোজ শাহ খিলজি কী করে আসলো, সমস্তর উপর একটা ডেডিকেটেড ভিডিও হবে। আর সবচেয়ে বড় কথা, যদি তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও কিংবা উচ্চ মাধ্যমিক এর কোনো সাজেশন চাও অর্থনীতি কিংবা ইতিহাসের, তোমরা কিন্তু কমেন্ট ডাউন করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।